আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড ইভিনিং। আমি আজকে আবারও চলে এসেছি সাইফুরস প্রেজেন্স এসো প্রতিবেশী শো নিয়ে, আপনাদের নিয়মিত আয়োজন, আমাদের রেগুলার শো। সো আজকে যারা আমাদের সাথে কানেক্টেড আছেন এর মধ্যে আমি দেখতে পাচ্ছি, এবং আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো যেটা হচ্ছে আমাদের, আমি বলি যে লাইফ সেভিং স্ট্রাকচার, এরকম একটি স্ট্রাকচার নিয়ে আজকে কথা বলবো। তবে তার আগে আমি দেখতে চাচ্ছি যে কারা কারা অলরেডি আমাদের সাথে জয়েন দিয়েছেন এবং যারা আজকের রেগুলার ভিউয়ার, এবং আমরা জানি যে আজকে যারা আমাদের শোতে থাকবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনারাই কিন্তু প্রতিদিন শোতে থাকেন, প্রতিদিন আমার সাথে ক্লাস করেন, এবং আই হোপ ইউ পিপল আর এনজয়িং দিস। এবং আপনাদের সাথে আজকের যেই বিষয়টা নিয়ে কথা বলবো, যে টপিকটা নিয়ে, যে স্ট্রাকচারটা নিয়ে কথা বলবো, সেই স্ট্রাকচারটা কিন্তু আমাদের প্রত্যেকের লাইফে একদম জড়িয়ে আছে, এবং যেই স্ট্রাকচারটা ছাড়া লাইফ ইম্পসিবল, সেই স্ট্রাকচারটা নিয়ে আজকে কথা বলে দেখি কে কে গেস করতে পারেন যে লাইফ সেভিং স্ট্রাকচার। টুডে স্ট্রাকচার ইজ লাইফ সেভিং স্ট্রাকচার। সো আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের মধ্যে অলরেডি জয়েন দিয়েছেন, এবং প্রতিদিন আই এম শিওর যে আপনারা সবাই অপেক্ষা করেন কখন 7টা বাজবে, কখন শোভন স্যার আসবে, আর কখন সাইফুরস প্রেজেন্স এসে পড়তে বসে শোটা আমরা শুরু করব। সো আজকে আমি আই এম সো গ্রেটফুল, এবং আমি খুব হ্যাপি দ্যাট ইউ পিপল আর কানেক্টেড অলরেডি। অনেকেই কানেক্ট হয়ে গিয়েছেন, এবং এভরিডে ইউ কানেক্ট উইথ মি। দিস ইজ রিয়েলি রিয়েলি ভেরি এনজয়িং অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং ফর মি। ওকে, সো আজকে আমি দেখতে পাচ্ছি কে কে জয়েন দিয়েছেন। আমাদের সাথে আজকে জয়েন দিয়েছেন মিতা খন্দকার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আজকে আমাদের সাথে একজন বিগ বিগ পার্সোনালিটি, আমি বলবো যে জায়ান্ট পার্সোনালিটি, শামসারা খান ম্যাম উপস্থিত আছেন আমাদের সাথে, সাইফুরসের চেয়ারপারসন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম ফর কানেক্টিং এন্ড ফর জয়েনিং। এবং আপনি নিঃসন্দেহে আমার জন্য এবং আমাদের এই শো এর জন্য এবং আমাদের যারা ভিউয়ার আছেন ওনাদের জন্য অনেক বেশি ইন্সপিরেশন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমাদের সাথে আছেন সৌরভ সাহা, এবং সবাই আমাকে হাই হ্যালো বলছেন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। এবং আজকের টপিকটা কিন্তু, আজকের স্ট্রাকচার যেটা, সেই স্ট্রাকচারটা কিন্তু উইদাউট দ্যাট স্ট্রাকচার ইউর স্পোকেন ইংলিশ ইজ ইম্পসিবল, ইউর লাইফ ইজ ইম্পসিবল, আই উড সে। ইভেন আমরা কিন্তু বাংলা ইংলিশ সব জায়গায় সেটা ইউজ করি। থ্যাংক ইউ। How's your day been? So how has your day been today? Yes, fantastic. Thank you so much, Arpita. You are our regular viewer. That's what I see every day. You try with me. That's why actually I like you people so much. Walaikum assalam jara jara join দিয়েছেন, thank you so much. Okay, so আজকে আমরা যে স্ট্রাকচারটা নিয়ে কথা বলবো সেটাতে যাওয়ার আগে যারা যারা জয়েন দিয়েছেন, আমি এখনই চাচ্ছি যে আপনাদেরকে একটা কাজ দিয়ে দিব, এবং কাজ দিয়ে ব্যস্ত করে ফেলে। আচ্ছা, এই ট্রান্সলেশনটা আমি গত ক্লাসের মধ্যে, গত আমাদের এপিসোড 7-এ আমি আপনাদেরকে এই ট্রান্সলেশনটা দিয়েছিলাম। সো অনেকেই কিন্তু এই ট্রান্সলেশনটা আমাকে ওখানে লিখেছেন, অনেকেই আবার জমা দেননি। সো আমি এখন চাচ্ছি যে আপনারা ঝটপট খুব দ্রুত এখন এই ট্রান্সলেশনটা লিখে ফেলেন। এখানে লিখে দিয়েছি যে তোমার বন্ধু যেভাবে কথা বলে তা অনেকের কাছে ভালো লাগে। আবার বলছি, আমাদের আজকে মূল স্ট্রাকচার যেটা নিয়ে আমরা কথা বলবো, যে স্ট্রাকচারটা শিখবো, সেটার আগে আমি এই ট্রান্সলেশনটা আমরা চাচ্ছি দেখি কে কে আমাকে কমেন্ট করে সঠিক ট্রান্সলেশনটা দিতে পারেন। তার মধ্যে আপনারা ট্রান্সলেট করতে থাকেন। এর মধ্যে আমি আজকের আমাদের সেশনটা আমি শেয়ার করে দিই আমার পেজে, আমার ওয়ালে, আমার টাইমলাইনে শেয়ার করে দিচ্ছি। আপনারাও কি করেন, আপনারা আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে যাতে আপনি কানেক্ট করতে পারেন, এই শোটা সম্পর্কে জানাতে পারেন এবং তারও কিছু উপকার করতে পারেন, তার জন্য আপনি নিজে উপকৃত হবেন। আপনি শেয়ার করে দেন, আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বার্সরা যেন উপকৃত হয়। সো আমি ততক্ষণে শেয়ার করতে করতে আপনার এই সেন্টেন্সটা ট্রান্সলেশনটা এক্ষুনি ঝটপট লিখে ফেলুন। সো অনেকেই হয়তো লিখছেন। আচ্ছা, আমরা জানি যে আমাদের, হ্যাঁ, নামাজ পড়ে সাথে সাথে আসতে একটু টাইম লাগে, বাট ইটস ওকে। আমরা কিছু চিটচ্যাট করি। চিটচ্যাট মানে হচ্ছে কিছু গল্প আড্ডা, মানে চিটচ্যাট মানে একটু কি বলে চ্যাটিং, যেটা কি বলি আমরা চিটচ্যাট মানে একটু প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে কথাবার্তা বলা। বাট আমরা এখন যেটা করবো, ইয়েস, একজন কিন্তু অলরেডি ট্রান্সলেশন লিখে ফেলেছেন। কনগ্রাচুলেশনস, মীর সাজ্জাদ রহমান, সে কিন্তু সবার আগে লিখেছেন। এবং আমি একটা কথা বারবার বলি, সেটা হচ্ছে যে উই লার্ন থ্রু মিস্টেকস। আমরা ভুল করি, আমরা ভুল করে শিখি, এবং আমাদের ভুল করার মন মানসিকতা থাকতে হবে। কারণ আমরা যদি ভুল কখনো না করি, কখনো আসলে আমরা কখনো বড় হই না, আমরা কখনো শিখি না। সো এরকম দুনিয়াতে একজন মানুষও নেই যে মানুষটা জীবনে কখনো ভুল করে নাই, এবং সে একদম জন্মের পর থেকে তারপরে এই একদম সে সঠিক, একদম পারফেক্ট। এবং
প্রথম অ্যাটেম্পটেই সে একদম ভালো করে ফেলে, এরকম কিন্তু কোনো এক্সাম্পল এই পৃথিবীতে নেই, এরকম কোনো মানুষ নেই। তো প্রত্যেকটা মানুষই ভুল করে, প্রত্যেকটা মানুষই তার জার্নিতে সে শিখে, ভুল করে করে শিখে। সো আজকে আমাদের এখানে মীর সাজ্জাদ রহমান ভাই আপনি লিখেছেন মেনি পিপল লাইক দ্য ওয়ে অফ হাউ ইউর ফ্রেন্ড টক্স। দেখেন কত পেঁচানো গোছানো সেন্টেন্স আমাদের লিখতে হয়, যদি আমরা সিস্টেমটা জানি, আমরা যদি একটু স্ট্রাকচারটা জানি, একটু স্ট্রাকচার্ড ওয়েতে, দেখবেন এই সেন্টেন্সটা দিয়ে আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। তাহলে স্ট্রাকচার্ড ওয়েতে যদি আমরা যদি জেনে যাই, তাহলে কিন্তু আমাদের জন্য বাক্য সেন্টেন্স রেডি করা খুবই পসিবল। আচ্ছা, উনি যেটা লিখেছেন মেনি পিপল লাইক দ্য ওয়ে অফ হাউ ইউর ফ্রেন্ড টক্স, এটা কিন্তু একটু জটিল হয়ে গেল। আচ্ছা, আরেকজন লিখছে যে শারমিন আক্তার কি লিখেছে, মেনি পিপল লাইক দ্য ওয়ে অফ হাউ ইউর ফ্রেন্ড টক্স। আচ্ছা, আমরা একটু চেষ্টা করি, এটা ভেরি সিম্পল, একটু সিম্পলি চিন্তা করি, এটা তো কঠিন কিছু না, কিন্তু আমাদের কিন্তু অনেক জটিল করে চিন্তা করতে হবে না, একদম সিম্পলি আমরা চিন্তা করলে এই সেন্টেন্সটা তৈরি করতে পারবো। জাস্ট আমরা সেন্টেন্সের সাবজেক্ট কি দিব, তারপরে কি নিয়ে কথা হচ্ছে এবং কি বলছে, এটা একটু খেয়াল করলে আমরা সেন্টেন্সটা তৈরি করতে পারবো। সো সবাই আমরা একটু ট্রাই করি। সেন্টেন্সটা লেখা আছে তোমার বন্ধু যেভাবে কথা বলে তা অনেকের কাছে ভালো লাগে। দিস ইজ এ ভেরি সিম্পল সেন্টেন্স। দেখেন আমরা কত জটিল করি, এই যে যেভাবে ইংলিশ আমরা লিখেছি হাউ ইউর ফ্রেন্ড টক, হাউ মানে যেভাবে, ইউর ফ্রেন্ড টক তোমার বন্ধু কথা বলে, এখানেও কিন্তু ইউর ফ্রেন্ড টক, এখানেও কিন্তু মিস্টেক আছে। আমি কিন্তু এগুলো নিয়ে আজকে কথা বলবো, এবং আমরা যদি ভুল করে শিখতে চাই তাহলে দিস শো ইজ কমপ্লিটলি ফর ইউ। আর আপনি যদি মনে হয় যে আমি ভুলই করবো না, একদম শিখে যাবো, মেবি দিস ইজ নট দ্য রাইট প্লেস ফর ইউ ম্যান। অলরাইট, সো চলেন আমরা ইয়েস, আমি একটা শেয়ার করে দিচ্ছি আমার এই শোটা। আপনারা যারা শেয়ার করতে চান, আপনারা কিন্তু জাস্ট শেয়ার বাটনে ক্লিক করলেই আপনি শেয়ার করে ফেলতে পারবেন, এবং শেয়ার করে দিলে আপনিও আপনার টাইমলাইনে রেখে দিলেন, আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদেরকে কিন্তু আপনি ইন্সপায়ার করতে পারেন যে ওরা যাতে শিখতে পারলো এখান থেকে। ওকে, সো আমরা সবাই ট্রান্সলেশনটা ট্রাই করতে থাকি, ততক্ষণে আমি একটু শেয়ার দিয়ে দিই, তারপরে আমরা ভুলগুলো নিয়ে কথা বলতে থাকবো, ঠিক আছে? ওকে, দ্যাটস বিন শেয়ারড। আর মাত্র 1 সেকেন্ড লাগবে আমাকে এটা শেয়ার করতে, আমার টাইমলাইনে আমি একটু শেয়ার করে দিচ্ছি। ওকে, ওকে, সো তার মধ্যে দেখি আমরা কারা কারা লিখে ফেলেছেন। অলরাইট, আজকে সেন্টেন্সটা যত সিম্পল, কিন্তু আমরা কিন্তু ট্রান্সলেশনটা খুব জটিল করে করতেছি। তোমার বন্ধু যেভাবে কথা বলে তা অনেকের কাছে ভালো লাগে, তোমার বন্ধু যেভাবে কথা বলে তা অনেকের কাছে ভালো লাগে, এটা কিন্তু আমরা প্রতিদিন আমাদের কথাবার্তায় বলি যে আচ্ছা সে যেভাবে হাঁটে আমার কাছে অনেক ভালো লাগে, আমরা বলি কিন্তু আচ্ছা সে যেভাবে কথা বলে আমার কাছে অনেক ভালো লাগে, তোমার বন্ধু যেভাবে কথা বলে আমার কাছে অনেক ভালো লাগে, তোমার বন্ধু যেভাবে বিহেভ করে আমার কাছে অনেক ভালো লাগে। অত উল্টো হতে পারে, তোমার বন্ধু যে ব্যবহার করে আমার কাছে ভালো লাগে না, একদমই ভালো লাগে না, তোমার বন্ধু যেভাবে কথা বলে আমার কাছে একদমই ভালো লাগে। সো এই ধরনের কথা আমরা কিন্তু বলি প্রতিদিনকার। দেখেন আমি কিন্তু আপনাদের প্রত্যেক দিনকার যে ডেইলি ইউজড এবং ডেইলি ইউজড যে স্ট্রাকচার, যে সেন্টেন্স, যে ওয়ার্ডস গুলো আছে, আমি কিন্তু সেগুলো নিয়ে কথা বলি, এবং আমরা এখানে যারা জয়েন দিচ্ছি তারা কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু ইমপ্রুভ করছে এবং খুব ভালো করছে। এবং শুরুর দিকে একটু প্রবলেম থাকলেও কিন্তু শেষের দিকে কিন্তু আমাদের প্রবলেমটা থাকে না, আমরা কিন্তু পেরে যাই। সো সাম পিপল ডোন্ট লাইক, এখানে বলছে সাম পিপল ডোন্ট লাইক ইউর ফ্রেন্ডস বিহেভিয়ার, তোমার বন্ধুর, সাম পিপল কিছু মানুষ ডোন্ট লাইক পছন্দ করে না ইউর ফ্রেন্ডস বিহেভিয়ার, তোমার বন্ধু। আচ্ছা, আমি সেন্টেন্স কিন্তু এটা, আমার সেন্টেন্স হচ্ছে তোমার বন্ধু যেভাবে কথা বলে তা অনেকের কাছে ভালো লাগে। এখানে শারমিন আক্তার হ্যাঁ যেটা লিখেছে মেনি পিপল লাইক দ্য ওয়ে অফ হাউ ইউর ফ্রেন্ড টক্স। অনেক আমরা একটু প্রবলেম, মানে আমাদের যে মিস্টেক গুলো হয়েছে, সিলি মিস্টেক, দিস আর সিলি মিস্টেক, একটু কারেকশন দিয়ে দিলে আপনারা পেরে যাবেন। ইজ একজন লিখছেন শাহিন আক্তার লিখেছেন দ্য ওয়ে ইউর ফ্রেন্ড টক ইজ কনভিনসিং টু মেনি পিপল। দেখছেন অনেক সুন্দর, দ্য ওয়ে ইউর ফ্রেন্ড টক, উনি কিন্তু কাছাকাছি চলে গেছেন, কিন্তু একটু ভুল কিন্তু হয়েছে, এই ভুলগুলো ঠিক মতো চেঞ্জ করে আরেকটু বুদ্ধি করে আরেকটু চেঞ্জ করে লিখেন তাহলে হবে। আচ্ছা, আমি একটা জিনিস, একটা সিরিয়াস কথা বলি, সেটা হচ্ছে যে যদি ধরেন এরকম হয় যে আপনি কারোর সাথে স্পিকিং করতে যাচ্ছেন এবং আপনার কনভারসেশনে মধ্যে আপনার এই কথা বলতে ইচ্ছে হয়েছে যে আরে না ও মানে সে যেভাবে কথা বলে আমার কাছে ভালো লাগে না, তাহলে সে যেভাবে কথা বললে আমার কাছে ভালো লাগে না,
সে যেভাবে কথা বলে অনেকের কাছে ভালো লাগে না, অথবা সে যেভাবে কথা বলে তা অনেকের কাছে ভালো লাগে। তাহলে দেখেন এই যে কথাগুলো বলার ধরন, এগুলো কি আমাদের লাগে না প্র্যাকটিক্যাল লাইফে? অবশ্যই লাগে। তাহলে আজকে যদি আমরা এই জিনিসটা কারেক্টলি জেনে যাই, এই যে দেখেন কাছাকাছি একজন বলছে দ্য ওয়ে ইউর ফ্রেন্ড টকিং ইজ জাস্ট ওসাম, এখানেও কিন্তু একটু কারেকশন দরকার আছে। হাউ মানে কিভাবে, তাহলে আমরা যেভাবে তোমার বন্ধু কথা বলে, তা হাউ হচ্ছে কিভাবে। ইউর ফ্রেন্ড টক্স, এখানে আচ্ছা এক একজনের এক একটা জিনিস ছুটে যাচ্ছে, একজনের হয় এসিএস ছুটে যাচ্ছে, একজনের হয়তো হাউস ছুটে যাচ্ছে। এটা একটু চেঞ্জ করলে কিন্তু আপনারা এইভাবে কথাগুলো ঠিক মতো লিখতে পারেন। তাহলে আমরা এখানে নিজেরা একবার নিজেদের যাচাইও করে ফেলতে পারতেছি, আবার উই আর বিং এবল টু learn the correct way of translation. Many people like the way your friend talk, like most of the people একটু কাছাকাছি চলে গিয়েছিল, তাহলে দেখি many people likes the way your friend talk. আচ্ছা, the way your friend talk, people really like that. ও এটাও কিন্তু কাছাকাছি চলে গিয়েছিলেন আপনি মাহমুদ হোসেন। the talking style of your friend, people like that. কত সিম্পল, আমি বলে দিলে ও স্যার এটা তো আমরা একদম পারি, এটা তো একদম সহজ। ঠিক আছে, many people like your friend talking style. The way your friend talks is convincing to many people. Oh my goodness, আমরা কিন্তু উনি কিন্তু কাছাকাছি একদম, মানে কাছাকাছি পারফেক্ট। তারপরে আমরা দেখি অন্যরা কিভাবে লেখে। I like the way your friend speaks. আচ্ছা, আপনাদেরকে আর টুইস্ট করবো না, আমরা আজকে মূল আলোচনায়, মূল টপিকে বা মূল স্ট্রাকচারে চলে যাব। তবে তার আগে আমি সেন্টেন্সটা আপনাদেরকে একটু লিখে দিচ্ছি। সেন্টেন্সটা হচ্ছে আপনারা এই সেন্টেন্সটা আমি একটু লিখে দিচ্ছি। সেন্টেন্সটা হচ্ছে, লিখে দিচ্ছি, একটু ওয়েট করতে হবে। একদম সিম্পল, সারপ্রাইজ। Okay, so here you go the sentence. তোমার বন্ধু যেভাবে কথা বলে তা অনেকের কাছে ভালো লাগে। আচ্ছা, এখানে মূল বাক্যটা আসলে কি নিয়ে কথা বলছে? যেভাবে কথা বলে তার ধরনটা নিয়ে কথা বলছে, তার ধরনটা আমার পছন্দ না, isn't it? তাহলে কি হবে? তার ধরন ইংলিশ কি, যেভাবে ইংলিশ কি, যেভাবে ইংলিশ হচ্ছে দ্য ওয়ে। এটা এখন থেকে আপনি যত জীবনে যেভাবেই বলেন, যেখানেই বলেন, আমরা কি বলবো? দ্য ওয়ে। তাহলে আমি যদি বলি তিনি যেভাবে হাঁটেন, তাহলে কি হবে? দ্য ওয়ে হি ওয়াকস। অথবা সে যেভাবে হাঁটেন, দ্য ওয়ে শি ওয়াকস। সে যেভাবে কথা বলেন, দ্য ওয়ে শি স্পিক্স। তাহলে এটা কি হবে? দ্য ওয়ে হি অর শি স্পিক্স। ওকে, সো দ্য ওয়ে হি টক্স। এখন আমরা যে বাক্যটা বলছি, মেইন সেন্টেন্সটা হচ্ছে দ্য ওয়ে ইজ নট ইজ ফেভারিট, দ্য ওয়ে ইজ ফেভারিট। কোন জিনিসটা ভালো লাগে? ওয়েটা ভালো লাগে। তো ওয়েটা ভালো লাগে ইংলিশ হবে কোন জিনিসটা ভালো? দ্য ওয়ে ইজ ফেভারিট, দ্য ওয়ে ইজ অ্যাট্রাকটিভ, দ্য ওয়ে ইজ ফেভারিট। তাহলে আমরা যদি বলি দ্য ওয়ে ইজ ফেভারিট টু মি, মানে ওয়েটা, কোন ওয়েটা? ইয়োর ফ্রেন্ড টক্স, তোমার বন্ধু যে ওয়েটাতে কথা বলে। তাহলে এখন ক্লিয়ার হয়ে গিয়েছে না? আচ্ছা, এরকম এখন আপনারা এই ধরনের, মানে এই সেন্টেন্স প্যাটার্নে আরো একটা করে সেন্টেন্স লিখেন তো সবাই। এখন যেভাবে লিখলাম, দ্য ওয়ে ইয়োর ফ্রেন্ড, ও তোমার বন্ধু, রাইট। একজন আমাকে বলেছে স্যার ফ্রেন্ডস হবে না ফ্রেন্ড হবে, রাইট, এক্স্যাক্টলি। তাহলে হবে, যদি ফ্রেন্ডস হয় তাহলে টক, আর ফ্রেন্ড হলে টক্স। তাহলে আমরা বলছি যে দ্য ওয়ে ইয়োর ফ্রেন্ড হবে, রাইট, এক্স্যাক্টলি। আমার এখানে স্পেলিংটা ওই যে লিখতে গিয়ে, অলরাইট। তাহলে কি হবে? দ্য ওয়ে ইয়োর ফ্রেন্ড টক্স। তাহলে ফ্রেন্ড আবার একজন। তো এখানে আমরা যারা একটু লিখেছিলাম, আমরা লিখছিলাম যে দেখেন এখানে একজন একটা সেন্টেন্সটা লিখেছে দ্য ওয়ে ইয়োর ফ্রেন্ড টক্স, এটা কিন্তু ঠিক আছে, কিন্তু ওনার আগের সেন্টেন্সটাতে ছিল এরকম দ্য ওয়ে ইয়োর ফ্রেন্ড। এই যে এখানে দেখেন, যেমন এই সেন্টেন্সটাতে লিখেছে দ্য ওয়ে ইয়োর ফ্রেন্ড টক। তাহলে এখানে দেখতে হবে টকের সাথে এস আমরা দিব কিনা। দিব কেন? কারণ এই যে দ্য ওয়ে তো মানে একটা, দ্য ওয়েজ গুলো না, কিন্তু দ্য ওয়েজ, এটা হচ্ছে দ্য ওয়ে মানে একটা। তাহলে একটা হলে কি হবে? দ্য ওয়ে ইয়োর ফ্রেন্ড টক্স, মানে ও দ্য ওয়ে, এটার জন্য তো আমরা দিলাম ইজ। আর তোমার বন্ধু কথা বলে, তাহলে তোমার বন্ধু ইংলিশ কি? ইয়োর ফ্রেন্ড। ইয়োর ফ্রেন্ড কয়জন? তাহলে ইয়োর ফ্রেন্ড একজন। তাহলে একজন হলে তো আমরা
ওই যে টকের সাথে, কারণ টকটা কে করে, ইয়োর ফ্রেন্ড কয়জন, একজন, তাহলে টকের সাথে এস ইএস দিব। তো আমরা জানি যে আই ইউ উই দে এগুলো ছাড়া বাকি যে কোনো কিছু একটা যদি হয়, যেমন হি শি সিফাত সামওয়ান সামবডি, সবগুলোর সাথে সিঙ্গুলার ভার্ব আমরা ইয়েস দেই, ইজ দেই, অথবা ওয়াজ দেই, অথবা হ্যাজ দেই, অথবা ডাজ দেই, ইজন্ট ইট? সো তাহলে আমরা এখন বুঝে গেলাম যে তোমার বন্ধু যেভাবে কথা বলে তা অনেকের কাছে ভালো লাগে। আচ্ছা, এখন আমি যেটা আপনাদের কাছে এক্সপেক্ট করছি সেটা হচ্ছে এই রকমের আরো অনেকগুলো সেন্টেন্স দেন, যেমন যেভাবে হাঁটে, অথবা যেভাবে বিহেভ করে, এই জিনিসগুলো দিয়ে দিয়ে নতুন নতুন সেন্টেন্স আমাকে লিখে পাঠান। তার মধ্যে আমি আমাদের আজকের যে টপিক, আজকের যে স্ট্রাকচার আমি যেটা বলেছি সেটা হচ্ছে লাইফ সেভিং স্ট্রাকচার। আমি এখন লাইফ সেভিং স্ট্রাকচার নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো তার মধ্যে দেখে নিই কে কে সেন্টেন্স দিচ্ছেন। এই যে উনি যেটা লিখেছেন, দ্য ওয়ে ইয়োর ফ্রেন্ড টক্স ইজ ফেভারিট টু মেনি। ইয়েস, ইকবাল হোসেন, আমার নাম ইনাম, প্রতিদিনই আমার সাথে থাকেন, আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। যারা যারা কানেক্টেড আছেন নিশ্চয়ই ইউ আর বিং বেনিফিটেড, তাই না? সো আপনারা আপনাদের অভিজ্ঞতার কথা কিন্তু আমাকে জানাতে পারেন যে স্যার হ্যাঁ কেমন লাগছে। অনেকে আমাকে ইনবক্স করে, আমাকে প্রশংসা করে ইনবক্স করে যে স্যার আজকের টপিকটা খুব ভালো ছিল, এই ধরনের কথা আমাদের লাইফে আমাদের লাগে। সো অনেকে আবার সাজেস্ট করে যে স্যার নেক্সট ক্লাসে স্যার এই বিষয়টা নিয়ে একটু কথা বলে। আমার কাছে ভালো লাগে, বিকজ ইউ পিপল আর কানেক্টেড। কালকে আমি শোতে বলেছিলাম যে হোয়াট এভার উই লার্ন উই হ্যাভ এ রেসপন্সিবিলিটি টু টিচ আদার্স। আমাদের যখন আমরা যে কোনো কিছুই শিখি, আমাদের একটা দায়িত্ব হয়ে যায় যে অন্যদেরকে শেখানো। এই জন্যই আমি বলি যে ভিডিওগুলো শেয়ার করে দেন, আপনি যেগুলো এই ক্লাস থেকে শিখতেছেন সেটা আবার ছোট ভাই বোনদেরকে শেখান, আপনার লার্নিংটা পারফেক্ট হয়ে যাবে। The way my teacher stars my stairs মনে বলতে stars is favorite to me, too many stars, the way my teacher stares, মানে স্টেয়ার মানে একদিকে তাকিয়ে থাকে, কিন্তু এটা তো স্টার্স হয়ে গেছে, বানানটা ঠিক করতে হবে। The way our English teacher behaves, the way our English teacher behaves is favorite to me. Fantastic, thank you. মুয়াজ্জেম হোসেন ভাই, আপনি প্রতিদিন আমাদের সাথে থাকেন, আমার ভালো লাগে। আমার এখানেও কিন্তু অনেক পরিচিত মানুষ হয়ে যাচ্ছে, যাদের আমি চেহারা দেখি নাই, শুধু প্রোফাইল দেখছি এবং কানেক্ট কমেন্ট করে, কমেন্ট গুলো দেখে, বা যে ক্লাসের লেসনটার সাথে সাথে থাকেন, সেগুলো দেখে দেখে অনেকের সাথে পরিচয় হয়ে যাচ্ছে। তো আচ্ছা, the way you talk is favorite to many. The way you talk is favorite to many. একটু চেঞ্জ করেছেন, আমরা বলেছিলাম the way your friend talks, এখানে বলছে the way you talk, মানে আপনি যেভাবে কথা বলেন is favorite to many. Fantastic. এই যে কত সুন্দর সুন্দর ক্রিয়েটিভ সেন্টেন্স আসতেছে, ফ্যান্টাস্টিক। এই প্যাটার্নে আরো কিছু সেন্টেন্স লেখেন, 10টা সেন্টেন্স এরকম লিখতে পারলে কিন্তু আপনি এটা আর জীবনেও ভুল হবে না। এখন থেকে প্রত্যেকবার এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন এইভাবে। স্পিকিং এ যদি ভালো করতে চান তাহলে এটা কিন্তু এইভাবে প্র্যাকটিস করবেন। সেটা হচ্ছে দ্য ওয়ে ইয়োর ফ্রেন্ড টক্স, তুমি যেভাবে কথা বলো, দ্য ওয়ে ইউ টক, সে যেভাবে হাঁটে, দ্য ওয়ে হি ওয়াকস, সে যেভাবে ট্রান্সলেট করে, দ্য ওয়ে হি ট্রান্সলেটস, দ্য ওয়ে ইউ ট্রান্সলেট, দ্য ওয়ে ইউ মিন, তুমি যেভাবে মিন করো, দ্য ওয়ে ইউ মিন। এই যে জিনিসগুলো এইভাবে আপনি প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমি এখন আজকের আমাদের যে টপিক, সেই টপিকটা নিয়ে চলেন আমরা ডিসকাশন শুরু করে দিই। লেটস ডিসকাস আওয়ার টুডেজ টপিক। এবং আজকে আমাদের টপিকটা হচ্ছে, আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আচ্ছা তার আগে আমি একটা সেন্টেন্স আপনাদেরকে বলছি, সেই সেন্টেন্সটা একটু ট্রান্সলেট করেন। সেন্টেন্সটা হচ্ছে, তুমি যদি, সেন্টেন্সটা হচ্ছে, হ্যাঁ, তুমি যদি, সবাই একটু একটু খেয়াল করেন, তুমি যদি, একদম সিম্পল একটা সেন্টেন্স দিব, যদি আসতে, কি হবে? তুমি যদি আসতে তাহলে এমনটি হতো না। এই সেন্টেন্সটা আমরা একটু ট্রান্সলেট করি, সবাই একটু সেন্টেন্স, তুমি যদি আসতে তাহলে এমনটি হতো না। এটা সবাই একটু ট্রান্সলেট করার চেষ্টা করি, তুমি যদি আসতে তাহলে এমনটি হতো না।
এই সেন্টেন্সটা ট্রান্সলেট করতে করতে আমি আজকে টপিকটা নিয়ে কথা বলবো, দ্য ওয়ে ইউর ফ্রেন্ড সিংস এ সং ইজ ফেভারিট টু মি, দ্য ওয়ে ইউর। আচ্ছা, আগের ইয়েটা দিয়ে অনেকে সেন্টেন্স লিখতেছেন, সো আমরা এখন নতুন নতুন ইয়েতে চলে গেলাম। এগুলো আপনারা নিজেরা বাসায় প্রচুর প্র্যাকটিস করবেন, এবং অবশ্যই মাই ব্রাদার ইফ ইউ কুড কাম দিস উড নট বি হ্যাপেন্ড। আচ্ছা, এই সেন্টেন্সটা আমরা এখন যে সেন্টেন্সটা, তুমি যদি আসতে তাহলে এমনটি হতো না। এই সেন্টেন্সটা অনেকেই লিখতেছেন, আমরা সেন্টেন্সগুলো একটু দেখি। একজন লিখেছেন, ধরেন এরকম লিখছেন, ইফ ইউ কেম দেন ইটস নো বি হ্যাপেন। সো তারপর আরেকজন লিখেছেন, ইফ ইউ কেম সো দ্যাট থিংস ওয়াজ নট হ্যাপেন। দেখছেন, আমি যেটা বলেছি যে আজকের যে স্ট্রাকচারটা শিখবো, এটা কিন্তু একদম লাইফ সেভিং, এবং লাইফ থেকে আপনি ইচ্ছা করলে এটা বাদ দিতে পারবেন না, এরকম একটা সেন্টেন্স। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ। ইফ ইউ উড কাম দেন ইট উডন্ট বি হ্যাপেন্ড। একজন লিখেছেন, ইফ ইউ উড কাম দেন ইট উডন্ট বি হ্যাপেন্ড। দেখেন, এখানে অনেক কিছু শেখার আছে। ইফ উড নট হ্যাপেন ইফ ইউ হ্যাড কাম, ইট উড নট হ্যাপেন ইফ ইউ হ্যাড কাম। শেখার আছে, এখানেও শেখার আছে কিন্তু। ইফ ইউ কেম ইট উইল নট হ্যাপেন। ঠিক আছে, আমি সবগুলো রেকর্ড রাখতেছি, দেখি কারটা হয়, পরে আমরা দেখবো যে কারটা হয়েছে। ইফ ইউ কেম ইট উড নট বি হ্যাপেন্ড। আমরা অনেক জটিল করে ফেলি কোনো কিছু, একদম পেঁচিয়ে গুছিয়ে এরকম জটিল করে ফেলি, কিন্তু ইংলিশ কিন্তু আরো অনেক সিম্পল। আমরা সিম্পলি চিন্তা করলে কিন্তু আমরা ইংলিশ ট্রান্সলেট করতে পারি, এবং ইংলিশ বলতেও পারি। ইংলিশ বলা এবং ট্রান্সলেট করা অনেক সহজ, কিন্তু আমরা কঠিন করে চিন্তা করি। কঠিন করে চিন্তা করবেন না, একদম সিম্পলি চিন্তা করেন, মনের মধ্যে যেটা আসে সেটা লিখেন, তাহলে দেখবেন হয়ে যাবে। আর যখন এটাকে পেঁচাবেন গোছাবেন, মানে এটাকে পেঁচিয়ে এটাকে যে স্যার একটু জটিল করে বাক্য দিচ্ছে, আমি একটু জটিল করে ট্রান্সলেট করি, তাহলেই প্রবলেম হয়ে যাবে। লিখেছেন, ইফ ইউ হ্যাড কাম ইট উড নট বি হ্যাপেন্ড। নুসরাত রিপা লিখেছেন, ইফ ইউ কাম ইট ডাজন্ট হ্যাপেন। অল রাইট, তাহলে আমি যেটা আজকে গেস করেছি, যেটা লাইফ সেভিং স্ট্রাকচার এবং লাইফ থেকে বাদ দেওয়া যায় না, এটা কিন্তু আমি আজকে প্রমাণ করবো, এবং এটা কিন্তু প্রমাণিত হচ্ছে। দ্য ওয়ে শোভন স্যার থট ইজ ফেভারিট টু, এটা অনেক আগেই চলে গেছে, আমরা এখন নতুন ইয়েতে আসছি। তো আমরা একটু ইফ দিয়ে যে সেন্টেন্সটা দিয়েছি সেটা একটু করার চেষ্টা করি। আরিফা লিখেছে, ইফ ইউ কেম দেন ইটস নট বি হ্যাপেন্ড। আমাদের রেগুলার একজন কামাল ভাই, ইফ ইউ উড কাম দেন ইট ডিড নট হ্যাপেন। আমি তো এখনো পর্যন্ত কারোই কারেক্ট সেন্টেন্স পাইনি। আই এম ভেরি সরি টু সে, একজনেরও আমি কারেক্ট সেন্টেন্স পাইনি। ইফ ইউ হ্যাড কাম ইট উড নট হ্যাভ হ্যাপেন্ড, ইফ ইউ হ্যাড কাম ইট উড নট হ্যাভ হ্যাপেন্ড। এটা কিন্তু আমরা রাখলাম, তাহলে দেখি অন্যরা আরো কি কি করে। তারপর হচ্ছে, ইফ ইউ কেম ইট হ্যাড নট হ্যাপেন্ড, এখানে কিন্তু ব্যাপার আছে। ইফ ইউ কুড কাম দেন ইট উড নট হ্যাপেন, এখানেও কিন্তু আমাদের ইস্যু আছে। তাহলে বলছে যে ইফ ইউ হ্যাড কাম ইট উড নট হ্যাভ হ্যাপেন্ড। আপনি আবারও লিখেছেন সেন্টেন্সটা, একবার লিখলে হবে, একজনের একবার লিখলে হবে। ইফ ইউ উড কাম দেন ইট উড, আমি কিন্তু দেখতে পাচ্ছি মানে একজনের একটু একটা পার্টিকুলার ইয়েতে হয়েছে, আর বাকি কারোই আমি এরকম কারেক্ট দেখতে পাচ্ছি না। আরেকজন লিখেছেন, ইফ ইউ কাম ইট ডাজন্ট হ্যাপেন। অর্থ চেঞ্জ হয়ে গেছে এই কথার জন্য, ইফ ইউ কাম ইট ডাজন্ট হ্যাপেন, এটা কিন্তু অর্থ চেঞ্জ হয়ে গেছে। ইফ ইউ হ্যাড কাম ইট উড নট হ্যাভ হ্যাপেন্ড। ওয়াও, আমরা কিন্তু কারেক্ট সেন্টেন্স পাচ্ছি, কিন্তু টু সাম এক্সটেন্ট কেন বললাম, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এবং এই কথাটারও কিন্তু লজিক আছে। কেন আমি বললাম টু সাম এক্সটেন্ট, কারণ এখানে একটা বুঝার ব্যাপার আছে। ঠিক আছে, দিস উড নট হ্যাভ হ্যাপেন্ড ইফ ইউ হ্যাড কাম, এখানেও কিন্তু মানে বুঝার ব্যাপার আছে। আমরা একই প্যাটার্নের অনেকেই আবার সেন্টেন্স লিখতে পারছি। সো যারা লিখতে পারছেন সঠিকভাবে, কনগ্রাচুলেশনস। ইফ ইউ হ্যাড কাম ইট উড নট হ্যাভ হ্যাপেন্ড। আরেকজন লিখেছেন, ভেরি গুড, কনগ্রাচুলেশনস। মুনায়েম শাহরিয়ার, ইফ ইউ হ্যাড কাম ইট উড নট হ্যাভ হ্যাপেন্ড, কনগ্রাচুলেশনস। এরকম অনেকেই কারেক্ট সেন্টেন্স লিখেছেন। টু সাম এক্সটেন্ট কেন বলছি এটা আমি একটু পরে ব্যাখ্যা করছি। তবে চলেন এখন আমরা শিখবো। এবং ইয়েস, আমি যে টপিকটা নিয়ে কথা বলছিলাম, সেই স্ট্রাকচারটা, যে টপিকটা, সেটা হচ্ছে ইফ। আমি কিন্তু লিখে রেখেছি, দেখেন, ইফ ইকুয়ালস লাইফ। এবার একটা জিনিস খেয়াল করেন, এখানে লিখেছি ইফ, এবং আপনি দেখেন লাইফ যখন স্পেল করলাম LIFE, and you see in between two letters, between L and E there is if। তার মানে
এই লাইফের সাথে, লাইফের মধ্যে একদম ইফটা একদম ওতপ্রোতভাবে জড়িত, মানে এন্টায়ারলি রিলেটেড অর ইনভলভড। আচ্ছা, আমাদের লাইফে একটা জিনিস চিন্তা করি, আমাদের প্রচুর এই যে আমরা কিছুদিন আগে আমরা এই যে গতকালকে না গত পরশু দিন আমরা জানলাম যে সুশান্ত সিং রাজপুত, সে মানে আমাকে অনেক টাচ করেছে। এবং আমাদের প্রত্যেকের লাইফে কিন্তু এই ফ্রাস্ট্রেশন, এই জিনিসটা কিন্তু শুরু হয় ইফ থেকে, এবং প্রত্যেকেই সকাল থেকে রাত পর্যন্ত, এই যে আমাদের যারা স্টুডেন্টস আছেন, যারা ইংলিশ প্র্যাকটিস করেন, তারা হয়তো চিন্তা করেন, ইস আমি যদি ইংরেজিতে কথা বলতে পারতাম, যদি আমি ইংরেজিতে ভালো প্রেজেন্টেশন দিতে পারতাম, তাহলে হয়তো আমার জবটা হয়ে যেত। যদি ইংলিশে কথা বলতে পারতাম, তাহলে হয়তো আমি ভালো স্মার্টলি নিজেকে প্রেজেন্ট করতে পারতাম। যদি আমি মানে প্রতিটা জিনিস, আমার যদি 5 লক্ষ টাকা থাকতো, যদি আমি 50 লক্ষ টাকা পেতাম, তাহলে আমি এই কাজগুলো করতাম। মানে এই যে যদি, এটার বেড়া জালে কিন্তু প্রত্যেকটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা সিঙ্গেল মানে পার্সন এটার সাথে কি আছে, রিলেটেড আছে। তাহলে দেখেন কত ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার আজকের লেসনটা। তাহলে এই লেসনটা যদি আমরা আজকে পারফেক্টলি জেনে যাই, আশা করি বরাবরের মতোই আমাদের আজকের সেশনে আমরা যারা ভুল করেছি, পরের দিকে শেষের দিকে যদি আমি আবার ধরি, তাহলে আমরা নিশ্চয়ই এই ভুলটা আর আমরা করব না। ঠিক আছে, তাহলে চলেন আমরা এই সেন্টেন্সটা ট্রান্সলেট করা শিখি। আর কয়েকটা বাক্য দেন। হ্যাঁ, আমরা হচ্ছে বাক্য নিয়ে কিন্তু খেলা করি, তাই না? আমরা স্ট্রাকচার শিখি, সেন্টেন্স নিয়ে খেলা করি। ওকে, তাহলে চলেন আমরা এখন ইফ ক্লজ নিয়ে কথা বলি। আচ্ছা, ইফ ক্লজে আমাদের প্রথম যেই বা ইফের যে স্ট্রাকচারটা, সেটার যে প্রথম সেটা হচ্ছে ফার্স্ট যে স্ট্রাকচারটা, মানে ইফ ব্যবহৃত হয় এরকম প্রথম যে জিনিসটা আছে, সেটা হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, তার আগে আপনাদেরকে একটা সেন্টেন্স দিই। সেন্টেন্সটা হচ্ছে, আপনারা একটু লিখেন, সে আসে আমি যাই। অথবা শুধু লিখেন সে আসে, এটা ইংলিশ কি হবে? এটা লিখেন সে আসে, এটা লিখেন, আবার লিখেন আমি যাই। হ্যাঁ, সবাই লিখেন সে আসে আমি যাই। সে আসে আমি যাই। এই সেন্টেন্সটা একটু সবাই লিখেন যে সে আসে আমি যাই। শুধু শুধু সিম্পল সেন্টেন্স হি কাম। এই যে দেখেন, আমাদের এখানেও কিন্তু অনেক কিছু শেখার আছে। দেখছেন এখানে দেখেন অনেকে লিখছে হি কাম আই কাম। আচ্ছা, হি কাম হবে নাকি বলেন তো? হি কাম হবে? হি কাম কখনো হয়? কি হয়? যে হি কামস, আই কাম, ইউ কাম, উই কাম, দে কাম, হি কামস, তাই না? শি কামস। আবার একজন লিখছে দেখেন হি কাম আই গো। সে আসে, হি কামস। এটা মনে রাখবো আমরা সবসময়, হি কামস, যারা যারা এরকম। আচ্ছা দেখেন, আমি বললাম সে আসে আমি যাই, সে আসে আমি যাই। তাহলে এটা কি কখনো সে আসে ইংলিশ কি হি উইল কাম হয়? হি উইল কাম হয়? আফিয়া আজকে কি লিখেছেন? আফিয়াত? হ্যাঁ, সিম্পল, একদম সিম্পল। সে আসে, এটা তো খুবই সিম্পল একটা সেন্টেন্স। হি উইল কাম তো মানে সে আসবে, আই গো মানে আমি যাই। সেটা অনেকে, হ্যাঁ হি কামস আই গো, এটা ঠিক আছে, হি কামস আই গো। তাহলে এখানে এটা একটা সিম্পল কথা, সে যায় মানে সে আসে, হি কামস, আমি যাই, আই গো। সিম্পল কথা না? এগুলো আমরা সবাই জানি। তাহলে কিন্তু এটা যদি জানি, তাহলে আমাদের ইফ ক্লজের যে ইফের যে স্ট্রাকচার, সেটার যে প্রথম যে কন্ডিশন, মানে প্রথম যে শর্ত, এই শর্তটা একদম একদম ভেরি সিম্পল। আমি স্ট্রাকচারটা লিখে দিয়েছি। স্ট্রাকচারটাতে কি বলা আছে? ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল কমা প্রেজেন্ট সিম্পল। এই যে এই কথাটার মধ্যে যদি যুক্ত করলে, মানে দুইটা সিম্পলকে একসাথে করলে এটা একটা জিরো কন্ডিশনাল হয়ে যায়। তার মানে অন্যান্য স্ট্রাকচার যাই হোক, কিন্তু ইফ ক্লসে বা ইফ যে কন্ডিশনাল, এটাতে যদি আপনি মানে শর্তযুক্ত যে কথাবার্তাগুলো, সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। ইফ এর সাথে যদির সাথে যুক্ত যে কথাটা আছে, সেই কথাটার উপরে বেস করে তারপরের কথাটা আপনাকে অ্যাড করতে হবে, এবং এটার একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে। আমরা যদি মনের মতো করে লিখে ফেলি, তাহলে এটা মানে কারেক্ট হবে না, এটা ভুল হবে। তাহলে এর মধ্যে একটা স্ট্রাকচার আমরা শিখলাম, সেটা হচ্ছে এটাকে বলে জিরো কন্ডিশনাল। তাহলে কন্ডিশনাল এরকম আমরা 4টা শিখবো। কয়টা শিখবো? ইফেরই 4টা ব্যবহার শিখবো আজকে। আমি যে বলছিলাম না যে কিছু কিছু ক্ষেত্রে টু সাম এক্সটেন্ট এই অর্থটা বা এই বাংলাটার সাথে ইংলিশটা ঠিক আছে, কিন্তু তারপরে কিছু বুঝার ব্যাপার আছে। তাহলে আমরা এখন দেখতে পারলাম, যদি এই কথাটার সাথে আমরা যদি যুক্ত করি, তাহলে এটা সবাই পারবো আমরা। যেমন যদি সে আসে
তাহলে আমি যাই। এখানে এই বাক্যটা একটু ট্রান্সলেট করেন দেখি, যদি সে আসে তাহলে আমি যাই। এই বাক্যটা একটু ট্রান্সলেট করেন এবং এই বাক্যটা, এই সেন্টেন্সটা দিয়ে আরো কিছু সেন্টেন্স আপনারা লিখে পাঠান। আপনারা সবসময় মানে ক্লাসে কথা শুনবেন আর লিখবেন, শুনবেন আর লিখবেন, তাহলে আপনার কি হবে, আপনার নিজেরও শেখা হবে, প্লাস এটা হচ্ছে যে, এবং আপনারা জানেন যে আমার এই ক্লাসটা মানে আমাদের এই ক্লাসটা যদি সে আসে তাহলে আমি চাই, এই বাক্যটা একটু ট্রান্সলেট করে লিখেন এখানে। তো আপনারা জানেন যে আমাদের এই শোটা মানে আমাদের এই ক্লাসটা এসো পড়তে বসি একদম বিগিনারদের জন্য, এবং আমরা খুব সিম্পলি একদম বুঝে বুঝে একদম শূন্য থেকে কি করে একটা স্ট্রাকচার দাঁড় করে, এবং ওই দিন আমরা 100% পারফেক্ট হয়ে তারপর যাই, তাই না? সো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, একটু ঘোষণা দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমার কিন্তু অনেকের রিকোয়েস্টে, যেমন আমি রবি মঙ্গল বৃহস্পতি 9টায় একটা ব্যাচ অফার করেছিলাম, তো অনেকের রিকোয়েস্টে আমি আবার শনি সোম বুধ, কারণ ওইটাতে জায়গা হচ্ছে না, সো মাত্র 15 জন নিয়ে ব্যাচ করা হয়, সেখানে 20 জন হয়ে গেছে, তারপরে আরো অতিরিক্ত এডমিশন আছে। তো আমি অনেকের রিকোয়েস্টে শনি সোম বুধ এই 3 দিন 9টা থেকে 10:30 আরেকটা ব্যাচ অফার করছে, এর মধ্যে কিছু এডমিশন আছে, আমরা নেক্সট উইক থেকে ক্লাস শুরু করে দিব। সো যারা যারা এখনো ভর্তি হতে চান, যে স্পোকেন শিখতে চান উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন অর প্রেজেন্টেশন, এগুলো যারা জানতে চান, যদি চান যে না স্যার আমি একটা কোর্স করে তারপরে এগুলো প্র্যাকটিস করবো এবং কোর্সটাও করব, তাহলে আপনি কি করতে পারেন, আপনারা কিন্তু এখন এডমিশনটা নিয়ে নিতে পারেন, কারণ ওটাতে শুধুমাত্র 15 জন নিলে আমার আর ব্যাচের শিডিউল থাকবে না, তখন অন্য কারো ব্যাচ অফার করা হবে। সো আমার আর 15 জনের মধ্যে অনেকেই ভর্তি হয়ে গেছে, আপনারা যারা ভর্তি হতে চান সেটাতে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারেন। ওকে, সো এটা একটা ইনফরমেশন ছিল আপনাদের জন্য। ইফ ইউ কাম আই উইল গো। আচ্ছা, এখানে ইফ হি কামস, এখানে একজন লিখেছেন ইফ হি, যদি সে আসে তাহলে আমি যাই। বাক্যটা কিন্তু খুবই, দেখেন, যদি সে আসে তাহলে আমি যাই, এখানে কিন্তু যাব বা এরকম কিছু বলা হয়নি, বলা হয়েছে যদি সে আসে তাহলে আমি যাই। আমি একটু আগে আপনাদেরকে ট্রান্সলেট করিয়েছি না, খুবই সিম্পল। আপনারা লিখেছেন কি, যদি সে আসে, মানে আপনারা লিখেছেন সে আসে, তাহলে সে আসে ইংলিশ কি, হি কামস, আমি যাই আই গো। এই দুটাকে একটু কানেক্ট করে ফেলেন, শুধু সামনে যদি দেন ইফ, তাহলে হি কামস কমা আই গো। এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা একটু মনে রাখবেন, সবাই জন্য আমি বলছি, যদি যুক্ত কোনো বাক্যে, যদি যুক্ত কোনো সেন্টেন্সে, বাংলায় আমরা বলি হচ্ছে তাহলে আমি যাব, ইংলিশে কোনো তাহলের অর্থ, তাহলের ইংরেজি হচ্ছে কমা, তাহলের ইংরেজি কি হবে, কমা। আচ্ছা, কমা বানান করতে হয় কিভাবে, তাহলে আমরা কিভাবে লিখবো একটু লেখেন দেখি। ইফ হি কামস, তারপরে COMMA কমা, তারপর লিখবো হি উইল, নাকি কিভাবে লিখবো, আপনি লিখে পাঠান। তো এখানে লিখেছে ইফ হি কামস দেন আই উইল গো। এখানে কিন্তু বাংলা অর্থেরও পরিবর্তন হয়েছে, আবার এই যে দেন, অতিরিক্ত দেন দিলাম, এই দেন কিন্তু ইফ ক্লসে নাই, ইফ ক্লসে দেন হয় না, ইফ ক্লসে কি হয়, ইফ ক্লসে কি হয়, কমা হয়, শুধুমাত্র কমা হয়। দেন বাংলায় তাহলে আছে, ইংলিশে তাহলে নেই, ইংলিশে হচ্ছে কমা। এখন দেখি এক্স্যাক্টলি এই যে এখন যেভাবে লিখছেন সেভাবে, কিন্তু এখানে একটা আরেকজন লিখেছেন, যেমন আফিয়াত লিখেছেন ইফ হি কামস আই গো, এটা ঠিক আছে, ভেরি গুড, কনগ্রাচুলেশনস, হয়ে গেছে। কিন্তু এখানে যেটা লিখেছেন ইফ হি কামস, আমি কিন্তু একটু আগে বলেছি যে ইফ ক্লসে দেন হয় না, বাট ইফ ক্লসে আমরা কখনো আর দেন ইউজ করব না। ইফ হি কামস কমা আই গো, ঠিক আছে, একদম রাইট। তাহলে আমরা কামস গো এটা বাদ দিয়ে অন্য কিছু বলি, যেমন অন্য একটা বাংলা বাক্য বলেন, যেমন সে যদি সে পড়ে, যদি সে পড়তে বসে আমিও পড়তে বসি, যদি সে পড়তে বসে তাহলে আমি পড়তে বসি, এই কথাটা ইংলিশে লেখেন। অথবা যদি সে খায় তাহলে আমি খাই, যদি সে কমেন্ট করে তাহলে আমি খুশি হই, যদি সে কমেন্ট করে তাহলে আমি খুশি হই, যদি সে পার্টিসিপেট করে তাহলে আমার ভালো লাগে। এই যে কথাগুলো আছে না, এগুলো বলেন, যদি সে পার্টিসিপেট করে তাহলে আমার ভালো লাগে, যদি সে ফোন দেয় তাহলে আমি খুশি হই, এটা কিন্তু আমরা বলি, যদি সে ফোন দেয় তাহলে আমি খুশি হই। কি হবে, লিখে পাঠান, যদি সে ফোন দেয় তাহলে আমি খুশি হই। এটা তো একটা চিরন্তন সত্য। মনে করেন কেউ একজন আপনার ভালো লাগা মানুষ ফোন দিল, তাহলে আপনি কি বলবেন, যদি সে ফোন দেয় তাহলে আমি খুশি হই, আমার ভালো লাগে। তাহলে এই জিনিসটা আপনি লিখে ফেলতে পারেন কিন্তু, এবং প্রত্যেকটাই খুব সিম্পল। আপনি দুইটা সেন্টেন্স শুধু লিখবেন, সে ফোন দেয় আমি খুশি হই, এটাকে আপনি যুক্ত করবেন, যদি সে ফোন দেয় আমি খুশি হই, সিম্পল। তারপর একটা একটু চেঞ্জ করলে অন্যরকম অর্থ হয়ে যাবে। বাংলার অর্থের পরিবর্তন, স্ট্রাকচার পরিবর্তন। এই যে সবাই লিখছেন ইফ হি ইটস আই ইট, তারপর লিখছেন ইফ হি ইটস আই ইট, ইফ হি রিডস আই রিড, এই তো গুড, এই তো হয়ে যাচ্ছে। এবার মুখে মুখে বলেন ইফ শি কলস আই এম
আই এম হ্যাপি হয় না, আই এম হ্যাপি না, আমি খুশি হই। খুশি হওয়া ইংলিশ কি? হ্যাপি, আই এম হ্যাপি মানে আমি খুশি, কিন্তু যখন বলে আই এম, আমি খুশি হই, আমি কিন্তু বলবো না, আপনারা লিখবেন এবং পরে আমি এটা চেক করবো যে হচ্ছে কিনা, তারপরে আমি বলবো। ইফ হি ইফ হি ইফ হি রিডস, ইফ হি স্যাড আই অলসো স্যাড। না, এখানে কিন্তু দেখেন সিম্পল বাক্য কিন্তু হচ্ছে না। আচ্ছা, সে যদি দুঃখী হয়, সে যদি দুঃখী হয়, মানে যদি বাদ দিলাম, সে দুঃখী হয়, দুঃখী দুঃখী যদি হয়, সে যদি দুঃখী হয়, তাহলে এটা ইংলিশ কি হবে? ইফ হি স্যাড, এটা কি হয়? ইফ হি স্যাড, তাহলে এটা হবে কি? ইফ হি বিকামস স্যাড, কমা, আই বিকাম স্যাড। ইফ হি বিকামস স্যাড, I become sad. If he feels sorry, I feel sorry. If he feels sorry, he feels sorry, I feel sorry. If he reads, I read. If he calls, I am happy না, আমি বলে দিই I become happy. আমি খুশি হই ইংলিশ হচ্ছে I become happy. I become happy. তাহলে এইটা কিন্তু এই নিয়মেই বলতে হবে। দুইটা যদি আপনার সিম্পল হয়, আপনাকে এই সিম্পলি বলতে হবে। এর এলোমেলো করবেন, আপনার সেন্টেন্সটা ভুল হবে। তাহলে দেখেন, আমাদের যদিও এইগুলো কত সিম্পল, কিন্তু কত ইম্পর্টেন্ট। আপনি যদি এটা কোনো একটা রাইটিং এ লিখেন, এরকম যেগুলো ভুল আমরা লিখছি, এগুলো যদি ইফ উই রাইট ইন আওয়ার রাইটিংস অর ইন আওয়ার প্যারাগ্রাফস অর ইন আওয়ার লেটার্স অর ইমেইলস, আপনি দেখেন কি রকম ব্লান্ডার হবে, পুরো জিনিসটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনার এমন হতে পারে এটার কারণে আপনার লাইফই ধ্বংস হয়ে যাবে, আপনার চাকরি চলে যেতে পারে, আপনার আপনার হয়তো আপনার বস আপনার ইমেলটা দেখলো যে ইফ হি কাম আই কাম এইভাবে লিখছেন, তাহলে বলেন তো এটার কি অবস্থা হবে? তাহলে কি সে আপনার কি আর জবে রাখবে? তখন কিন্তু রাখবে না। সেই রকম প্রবলেম কিন্তু আমাদের ফেস করতে হতে পারে, এই জন্য ভালো করে শিখে নেওয়া ভালো। আচ্ছা, এখানে লিখছেন ইফ হি রেসপেক্টস মি, ইফ হি রেসপেক্টস মি, তারপর কি কমেন্ট অনেক উপরে চলে গেছে, খুঁজে পাচ্ছি না। এনিওয়েজ, আচ্ছা, এখানে একজন ইয়ে লিখেছেন ইফ হি প্র্যাকটিসেস ইংলিশ, আই প্র্যাকটিস ইংলিশ। ঠিক আছে, আই অলসো প্র্যাকটিস ইংলিশ। ওকে, ইফ হি রেসপেক্ট বলছে, ইফ হি রেসপেক্টস আই রেসপেক্ট হিম। তাহলে এটা লিখতে হবে এরকম যে ইফ হি রেসপেক্টস মি, তারপরে কমা দিতে হবে, আই রেসপেক্ট হিম। সে আমাকে রেসপেক্ট করলে আমি রেসপেক্ট করি, ব্যাপারটা হবে এরকম, কমা, আই রেসপেক্ট হিম। এই তো সুন্দর সুন্দর লিখছে, ইফ হি সেন্ডস মেসেজ আই বিকাম হ্যাপি। ইফ হি সেন্ডস মেসেজ, সেন্ডস এখানেও কিন্তু বানান ভুল হয়েছে আবার, যেমন সেন্ডস লিখেছে, সেন্ড হবে, কারণ সেন্ড তো পাস্ট ফর্ম, সেন্ড, SEND, সেন্ড, সেন্ড হলে হবে প্রেজেন্ট ফর্ম। ভুল কিন্তু ছোটখাটো রয়েই যাচ্ছে। সো ঠিক আছে, আমরা এই সেন্টেন্সটা একটু প্র্যাকটিস করলাম। ইফ শোভন স্যার টিচেস মি, Abdullah Al-Kaif লিখেছেন, if Shobhan sir teaches me, I become attentive in my English learning. Wow, thank you so much. আমি চাই যে আপনারা এরকম attentive হয়ে যান। ঠিক আছে, if you respect me, I respect you. একদম কাট কথাবার্তা ভাই। তুমি আমাকে রেসপেক্ট করো, যদি আমাকে রেসপেক্ট করো, আমি তোমাকে রেসপেক্ট করি। তুমি আমাকে রেসপেক্ট করো না, আমি তোমাকে রেসপেক্ট করি না। কাট কথা, ঠিক আছে? ওকে, সো এবার আমরা একটু নতুন আরেকটু ভিন্ন একটু চেঞ্জ করে দিই। ঠিক আছে, সেম জিনিস, এটা হচ্ছে কন্ডিশনাল ওয়ান। আমরা এতক্ষণ কি করলাম? জিরো করলাম না, এটা হচ্ছে কন্ডিশনাল ওয়ান। কন্ডিশনাল ওয়ানটা আপনারা আইডেন্টিফাই করতে পারবেন, আমি বাংলাটা আপনাদেরকে দিচ্ছি। দেখেন, এখানে বলা আছে যে যদি সে আসে তাহলে আমি, এটা তো আমি বললাম, তাহলে আমি যাব। একটু পরিবর্তন হয়েছে, জাস্ট স্লাইড চেঞ্জ। আপনি এই ট্রেন্ডটা চেঞ্জ করতে থাকেন একদম লাস্ট পর্যন্ত। আজকের যে মানে আমাদের ক্লাসটা আজকে শেষ হওয়ার মধ্যে আপনি এর মধ্যে যদি এটার সাথে মানে আপনি যদি এটা কন্টিনিউ করেন, ইফ ইউ জাস্ট কন্টিনিউ till the end of this lesson today, I mean, if clause, the structure if will permanently, you will see that the permanently will set in your mind and you will permanently correct that structure. You will not face any kind of problems with this if clause anymore. ঠিক আছে? সো এই বাক্যটা একটু ট্রান্সলেট করেন, এটা খুবই সিম্পল এবং একটু পরিবর্তন করলে হয়ে যাবে। যারা বুঝতে পারছি, যারা বুদ্ধিমান, আমরা কিন্তু এটা খুব সিম্পলি বুঝে যাচ্ছে। তো সিম্পলি আমরা বুঝে যাচ্ছি। তো আমি অ্যাজ ইউজুয়াল সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে আমরা
এটা একটু চেঞ্জ করলে বুঝে যাবে, এবং তারপরে যে বিষয়গুলো আছে, যে স্ট্রাকচারগুলো আছে, সেই স্ট্রাকচারগুলো একটু পরে কি করব, একটু পরে আরো বাকি স্ট্রাকচারগুলো পড়বো, ঠিক আছে? সো আজকে ইফ ইউ কাম, আপনারা ইউ কাম আই গো এটার বাদ দিয়ে ভিন্ন ভিন্ন স্ট্রাকচার লিখেন, মনের মতো কথা লিখেন, ভুল হলে তো আমি দেখবো, কোনো অসুবিধা নেই, লিখতে থাকেন। আপনাদের পার্টিসিপেন্ট, আপনাদের জন্য সেশন, আপনারা ঠিক মতো প্র্যাকটিস করবেন, এটাই আমি চাই। এখন আপনাদের জন্য যেটা বলছি, যে আপনারা যদি এরকম চান যে আপনারা আমার সাথে ইন পার্সন মাত্র 15 জনের প্রাইভেট ব্যাচে পড়বেন, আমি বলবো যে আপনারা অবশ্যই যে কাজটা করবেন সেটা হচ্ছে এই খুব দ্রুত, কারণ 15 জন মাত্র নেওয়া হবে এবং নেক্সট উইক থেকে ক্লাস শুরু হয়ে যাবে, এবং খুব দ্রুত আপনারা ভর্তি কনফার্ম করবেন। এবং আপনারা জানেন যে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য যে আপনাদের যে লিংক বা যেভাবে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যে কন্ট্যাক্ট ইনফরমেশন কিন্তু উপরে লেখা আছে। সো আপনারা চাইলে কিন্তু ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট ইনফরমেশন হচ্ছে আপনারা চাইলে আমার নাম্বারে কল করতে পারেন, অথবা আমার পেজে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন, ইন পার্সন ইনবক্স করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, ইফ ইউ ড্যান্স আই উইল সিং। ওয়াও, ভেরি রোমান্টিক, ইউ সি, ইফ ইউ ড্যান্স আই উইল সিং, ভেরি রোমান্টিক। আচ্ছা, কেউ যদি এরকম রোমান্টিক কথা বলে বা রোম্যান্স করতে চায়, বা তার কথাবার্তার মধ্যে রোমান্টিসিজমটা আপনার চোখে পড়ে, তাহলে আপনি কি বলবেন? ও, ভেরি রোমান্টিক। এই যে একজন কিন্তু লিখছে, শান্তা লিখেছেন যে ইফ ইউ গো আই উইল গোয়িং। আচ্ছা, এটা আমি কি বলেছি? খুব সিম্পল না যে আমরা উইলের পরে ভার্বের বেস ফর্ম দিই, উইলের পরে গোয়িং কোথা থেকে আসলো, আর অর্থ কত চেঞ্জ হয়ে গেল না? হ্যাঁ, ভেরি সিম্পল। সিম্পলটা হচ্ছে যে আই উইল গোয়িং হয় না কখনো, এটা কখনোই হয় না। আমরা মনে রাখবো যে উইল, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, মে, মাইট, মাস্ট, এগুলোকে মডাল বলে, এবং এই মডালগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, ঠিক আছে? আমরা এটা নিয়ে একদিন কথা বলবো। তবে ইফ ইউ গো আই উইল কি হবে? তাহলে বলেন দেখি, উইলের পরে কি হবে? গো হবে, রাইট। যদি তুমি আসো তাহলে আমি যাবো। আমরা কন্ডিশনাল ওয়ানে আসলাম, কন্ডিশন 0 থেকে কন্ডিশনাল 1-এ আসলাম। If you write, I will read. Okay, that's good. If you go, oh, very romantic, right? If you hate me, I will hate you. না, এটা কিন্তু আমি মানতে পারলাম না, এটা একদমই এটা মানা যাবে না, যে কেউ যদি আপনাকে হেট করে, you have to love him or her, ঠিক আছে? না হলে কিন্তু আপনি you can't win the world. If you want to win the world, you have to love every single individual, every single party, everyone, without any condition. এটার মধ্যে মানে to love people, to care people, there is no condition. এটা কোনো কন্ডিশন নাই, because love can be one way, মানে একতরফা হতে পারে, ঠিক আছে? রোম্যান্স হয় না, বাট লাভ হতে পারে, লাভ কিন্তু একতরফা হয়। ইফ ইউ কেম দেন, আচ্ছা, একটু আগে আমি যে শর্ত বলেছি সেই শর্তটা কিন্তু ভায়োলেট করেছেন মিস অনন্যা, মিস উর্মি, আমি খুব সংক্ষেপে বলি, সহজ নাম। ইফ ইউ কেম দেন আই উড গো, এটা কিন্তু অন্য জায়গায় চলে গেছে, আমরা এখন স্ট্রাকচারাল অর্থ কোনো পরিবর্তন হয়ে গেছে। এখানে যদি তুমি আসো তাহলে আমি যাব, তাহলে যদি তুমি আসো তাহলে আমি যাব, তাহলে আমি তো কি বলবো, আমরা স্ট্রাকচারটা হবে কি, ইফ ইউ, সেন্টেন্সটা কি হবে, শুধু এই স্ট্রাকচারটাকে আমরা এটা জাস্ট ফিউচার সিম্পল করে দেব, ফিউচার সিম্পল, তাহলেই হবে। হ্যাঁ, ফিউচার সিম্পলটা হচ্ছে আমাদের কন্ডিশনাল 2, ফিউচার সিম্পলটা হচ্ছে কন্ডিশনাল 2। তাহলে আমরা কি করলাম, এই স্ট্রাকচারটা হচ্ছে কন্ডিশনাল 1, সরি 0 থেকে কন্ডিশনাল 1, এবং ই প্লাস প্রেজেন্ট সিম্পল কমা ফিউচার সিম্পল, কন্ডিশনাল 1। আচ্ছা, এখন একটা ভিন্ন সেন্টেন্স দিব। হ্যাঁ, ওই সেন্টেন্সটা ছিল কি, ইফ ইউ কাম আই উইল গো, এটা হচ্ছে যদি তুমি আসো তাহলে আমি যাব। তাহলে দুইটার মধ্যে আমরা একটু পার্থক্যটা একটু দেখে নিই। একটা হচ্ছে ইফ ইউ কাম আই উইল গো, আর একটা হচ্ছে ইফ ইউ কাম আই গো। ইফ ইউ কাম আই গো মানে যদি তুমি আসো তাহলে আমি যাই, ইফ ইউ কাম আই গো, যদি তুমি আসো তাহলে আমি যাবো, ইফ ইউ কাম আই উইল গো। তাহলে বাংলার অর্থ চেঞ্জ, স্ট্রাকচার চেঞ্জ। এখন আমি আপনাদেরকে একটা আচ্ছা, এখন আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জটা করে দিচ্ছি কি, একটু চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জটা করে দেখি এটাকে আমরা কিভাবে করি। যদি তুমি আসতে তাহলে আমি যেতাম। এবার দেখি কে লিখেন।
যদি তুমি আসতে তাহলে আমি যেতাম। এবার অর্থ চেঞ্জ, তাহলে অর্থ যেহেতু চেঞ্জ হয়েছে, আমি কি বললাম, আমাদের স্ট্রাকচারও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই না? অর্থ চেঞ্জ, স্ট্রাকচার চেঞ্জ। তাহলে এই সেন্টেন্সটা একটু ট্রান্সলেট করেন সবাই দেখে। যদি তুমি আসতে তাহলে আমি যেতাম। দেখি কে সবার আগে খুব দ্রুত করে ফেলে। সবার আগে কমেন্টটা আমি এখন দেখবো যে কার কমেন্টটা আমার এখানে সবচেয়ে আগে আসে। এই যে একজন লিখে ফেলেছেন, ইফ ইউ কেম আই উড গো। আচ্ছা, এটা লিখেছে ইফ ইউ উইল কাম আই উইল গো। ইফ ইউ উইল কাম আই উইল গো, এটা হয় না। এটার অর্থটা আমি একটু বলি। ইফ ইউ কাম আই উইল গো মানে হচ্ছে তুমি যদি আসো তাহলে আমি যাব, এটা হবে এরকম হবে। ইয়েস, একজন লিখেছেন ইফ ইউ কেম আই উড গো, যদি তুমি আসতে তাহলে আমি যেতাম। ইফ ইউ কেম আই উড গো, এখানে একটু বোঝার ব্যাপার আছে, ঠিক আছে? আমরা এটা নিচ্ছি এবং আমি দুইটা জিনিস আপনাদেরকে এক্সপ্লেন করে দিব। ইফ ইউ কেম আই উড গো, ইফ ইউ কেম আই উড গো। ইফ ইউ হ্যাড কাম আই হ্যাড গন। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এখানে একটু ভুল হয়েছে। ইফ ইউ হ্যাড কাম আই হ্যাড গন, এটা কি হবে? এটা একটু ঠিক করে লেখেন। ইফ ইউ হ্যাভ কাম আই উড হ্যাভ গন, এখানেও একটু ভুল হয়েছে। সো এটা আপনি চেষ্টা করেন, আরেকবার চেষ্টা করেন। ইফ ইউ হ্যাড কাম আই উইল গো, এটা তো একদম ব্লান্ডার হয়েছে। এখানে একজন লিখেছেন, মুআজ্জম ভাই লিখেছেন ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গো, এখানেও কিন্তু ভুল আছে, মানে স্লাইড চেঞ্জ। দেখেন, যদি আমরা মনে মনে হয়তো ভাবছি বাংলাটার ইংলিশ ওইটাই, কিন্তু আসলে কিন্তু বাংলার ইংলিশ ওটা হচ্ছে না, মানে আমাদের ডিফারেন্ট হচ্ছে। তার মানে এই জিনিসগুলো আমাদের কত ভুল হতো যদি আমাদের আজকের সেশনে থাকার কারণে, আপনি কিন্তু আজকের ক্লাসটা করার কারণে বা জয়েন দেওয়ার কারণে আপনার হয়তো এই প্রবলেমটা একবারে কেটে যাবে। কিন্তু এই ক্লাসটাতে যদি জয়েন না দিতেন তাহলে এই সমস্যাটা কিন্তু যেখানে আপনি লিখতেন অথবা মুখে বলতেন তাহলে কিন্তু আপনি এটার মানে ভুল হতো। এবং যদি কেউ এইভাবে কথা বলতো আপনি হয়তো রিয়েল অর্থটাও ধরতে পারতেন না যে আসলে কি বলতে চাচ্ছে, এটা কি আগের কথা বলছে নাকি ফিউচারের কথা বলছে সেটা। আপনি যদি এই ধরনের ইংলিশ মানে এই ছোট ছোট ভুলগুলো নিয়ে যদি আমরা আগাই এবং আমরা যদি ভুলটার উপরেই থাকি তাহলে ভুলটা এস্টাবলিশ হয়ে যাবে, সারা জীবন কিন্তু আমাদের এটার জন্য সাফার করতে হবে। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে what you do, you try to stay connected every single day with me. সাইফুরস প্রেজেন্স এসে পড়তে বসি, এবং আপনাদের যদি আরো বেটার আরো প্রাইভেটলি কেয়ার নিতে চান ইউ ক্যান জয়েন মাই কোর্স। ইফ ইউ হ্যাড কাম আই উড গো, এখানে ভুল হয়েছে একটু। তাহলে চলেন আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। কথাটা হচ্ছে, একটা আপনাদেরকে একটা স্ট্রাকচার দিচ্ছি, স্ট্রাকচারটা হচ্ছে ইফ প্লাস আমরা দিব হচ্ছে পাস্ট সিম্পল। কি দিব? ইফ প্লাস একটা দিব হচ্ছে পাস্ট সিম্পল, এটা হচ্ছে কন্ডিশনাল। কন্ডিশনাল টু, আপনার মনে আছে আমি চারটা কন্ডিশনাল কথা বলেছি, এখন যে কন্ডিশনালটা বলবো এটা হচ্ছে কন্ডিশনাল টু। আর একটা হচ্ছে কন্ডিশনাল টু এর আগের অংশটা, ইফ এর যুক্ত অংশটা সে ইয়ে হলেও পাস্ট সিম্পল হলেও পরেরটা কিন্তু একটু ভিন্ন। সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস ভার্বের ওয়ান। আমরা ভার্বের ওয়ান মানে মনে আছে কি বলেছিলাম? ভার্বের ওয়ান মানে হচ্ছে ভার্বের। আচ্ছা, তো আমি একটা এই স্ট্রাকচারটা আপনাদেরকে দিচ্ছি, আমি দুইটাই স্ট্রাকচারই লিখছি। দুইটা স্ট্রাকচার লিখছি, দুইটা স্ট্রাকচার আপনি আপনাদেরকে এক্সপ্লেইন করে দিব, এবং এক্সপ্লেইন করে আপনাদেরকে আমি যেটা এক্সপেক্ট করব সেটা হচ্ছে যে আপনারা কি করবেন, আপনারা ভিন্ন ভিন্ন সেন্টেন্স লিখতে থাকেন। ওকে, ডান। সো এখানে আমি আপনাদের একটা জিনিস বুঝাই, একটু বুঝার চেষ্টা করেন, তারপরে আপনারা বাক্য লিখবেন, একটা বাক্য ভুল হবে না, ঠিক আছে? আচ্ছা, ইফ ইউ কেম আই শ্যাল গো, ইফ ইউ কেম, এখানে এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু মিস্টেক হয়। যেমন শর্ত আছে, শর্তটা হচ্ছে কি, যেমন বাংলায় যেমন শর্তযুক্ত কথা তেমনি ইফ ক্লজ ইউজ করার ক্ষেত্রেও কিন্তু আপনাকে কিছু শর্ত মেনটেন করতে হবে।
এবং এর ব্যতিক্রম হলে ভুল হবে। আমি আর খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি, আপনারা এগুলো সিরিয়াসলি মানে বোঝার চেষ্টা করেন, এবং যদি বুঝে যান আপনার লাইফের এটা নিয়ে প্রবলেম হবে না। এবং লাইফের মধ্যে ইফ আছে, তাহলে লাইফ LIFE মধ্যে কিন্তু আছে, তার মানে লাইফ কিন্তু বৃথা যাবে আজকের এই লেসনটা ঠিক মতো না বুঝলে। সো এখানে বলা আছে ইফ ইউ টুক মেডিসিন ইউড ফিল গুড, এই বাক্যটা একদম ঠিক আছে। ইফ ইউ টুক মেডিসিন ইউড ফিল গুড, যদি তুমি ওষুধ খেতে তুমি ভালো ফিল করতে। আচ্ছা, তার মানে এখন স্ট্রাকচারটা আপনাদের একটু বুঝিয়ে দিই। যে স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্ট্রাকচার এখানে দুইটা স্ট্রাকচার লিখেছে। নাম্বার 1 ইফ প্লাস পাস্ট সিম্পল কমা সাবজেক্ট প্লাস উড বা কুড প্লাস ভার্বের বেস। তাহলে এই কথাটাকে যদি আমি একটু ট্রান্সলেট করি, ধরেন আমি সিম্পল বাংলা দিয়ে বলবো, আপনারা পরে আমাকে সেন্টেন্স লিখে পাঠাবেন, এটা দিয়ে একটু পার্থক্য বোঝানোর চেষ্টা করি। আমরা যদি বাংলা কথাটা বলি যে যদি তুমি আসতে তাহলে আমি যেতাম, দেখেন আগের বাংলার সাথে কোনো মিল নেই। আগের বাংলাটাতে আমরা বলেছি যদি তুমি আসো তাহলে আমি যাই, অথবা যদি তুমি আসো তাহলে আমি যাব। কিন্তু এই বাংলা, এই যে কথাটা বাংলাটা বলছি, আমি বাংলা সেন্টেন্সটা ইউজ করছি, the Bengali sentence that I'm using, in this sentence you'll see there is a slight difference between the previous sentence and this sentence, and the future দিয়ে যে সেন্টেন্সটা ছিল এবং এই সেন্টেন্সটার মধ্যে। The first one was like প্রথমটা ছিল very simple, present simple, and the later one was the future simple. But এখানে দেখেন আমি বলছি যদি তুমি আসতে, মানে এটা আমি বলছি বাংলাটা চেঞ্জ, তুমি আসো আর তুমি আসতে দুইটার মধ্যে পার্থক্য আছে। যদি তুমি আসতে তাহলে আমি যেতাম, এই বাংলাটার আমি যদি দুইটা ইংলিশ ট্রান্সলেশন করি দুইটাই কারেক্ট। যেমন আমি প্রথমটার স্ট্রাকচারটা দিয়ে বলছি, এখানে যে প্রথম স্ট্রাকচারটা লেখা আছে সেটাতে আমি বলছি। প্রথমটাতে লেখা আছে ইফ প্লাস পাস্ট সিম্পল কমা উড বা কুড প্লাস ভার্বের বেস ফর্ম। তো এখানে বলা আছে যে যদি তুমি আসতে, ইফ ইউ কেম, মানে ইউ কেম মানে তুমি আসতে, ইউ কেম, তাহলে পরে কি লিখছে কমা আমি যেতাম, আই উড গো, অথবা আমি যেতে পারতাম, আই কুড গো। তাহলে উড বা কুড আমরা পরে স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের বা ইফ ক্লজের 3 নাম্বার যে স্ট্রাকচার, সেটা হচ্ছে যে প্রথমটা ইফ হবে, মানে পাস্ট সিম্পল হলে পরেরটা উড অথবা কুড প্লাস ভার্বের বেসই হতে হবে। এর ব্যতিক্রম যদি আমরা উইল দেই বা ইজ গোয়িং দেই, আর গোয়িং দেই, তাহলে কিন্তু বাক্যটা ভুল হবে। তাহলে আমি কি বলছি, আগেরটা বলছি ইফ ইউ কেম আই উড গো। পরের স্ট্রাকচারটা দিয়ে আমি যেটা বলছি পাস্ট পারফেক্ট স্ট্রাকচারটা জানি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এটা কি হবে, ইফ হি হ্যাড কাম, ইফ হি হ্যাড কাম, কামের পাস্ট ফর্ম কেম, তারপর আবার পাস্ট পার্টিসিপল কাম হয়। তাহলে ইফ হি হ্যাড কাম, পরেরটা দেখেন উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে পরেরটা কি হচ্ছে, আই উড হ্যাভ গন, ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন। তাহলে দুইটারই কিন্তু বাংলাটা সেম আসতেছে, বাংলা সেন্টেন্সটা সেম আসতেছে। তাহলে এখানে একটু সেন্সগত পার্থক্য আছে। সেন্সগত পার্থক্যটা কি, বাংলাটা কি রকম, যদি তুমি আসতে তাহলে আমি যেতাম, ইফ ইউ কেম আই উড গো, অথবা ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন। কিন্তু সেন্সগত পার্থক্য একটা হচ্ছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, একটা হচ্ছে আমি আফসোস করতেছি, মানে যেটা কাজটা হয়ে গেছে বাট এটার সলভ করা পসিবল না, বা এটা অতীতের কথা, মানে একদম আগের কথা। যেমন ইফ ইউ, যেটা আমার আফসোস করতেছি, যেমন এটা হয়তো আর পসিবল না, তাহলে আমরা সেটা কি বলবো, সেটা আমরা বলবো যে ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন। তার মানে তুমি আসো নাই তাই বলে আমি যেতে পারি না এবং এটা শেষ হয়ে গেছে। আর আমরা যখন ফোনে কাউকে বলি হ্যাঁ বন্ধু তুই কোথায়, আমরা তো ওই যে সিনেমাতে যাচ্ছি, তো যাওয়ার ইচ্ছা ছিল, তুই যদি আসতি তাহলে আমি যেতাম, মানে এখন ইচ্ছা আছে, যেতে চাচ্ছি, সে আসতেছে না, মানে সে আসবে না, আসতেছে না, তাই আমি যাব না। তাহলে আমি কি বলতেছি, তুই যদি আসতি তাহলে আমি যেতাম। তাহলে এই যে কথাটা, যেটা মানে পসিবিলিটিটা ফিউচারে, কিন্তু কথাটা হচ্ছে যদি তুমি আসতে তাহলে আমি যেতাম। কথাটা যদিও বাংলাটা পাস্টের মনে হচ্ছে, বাট পসিবিলিটিটা ফিউচারে, সম্ভাবনাটা ভবিষ্যতে। তাহলে আমরা যে স্ট্রাকচারটা ব্যবহার করব সেটা হচ্ছে কি, পাস্ট সিম্পল, তারপর একটা উড কুড প্লাস ভার্বের বেস ফর্ম। আর যেটা আফসোস, যেটা হয়ে গেছে, যে সে আসে না, আমি যেতে পারি না, শো শেষ হয়ে গেছে, তাহলে আমি কি বলবো, ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন। ঠিক আছে, তাহলে এখন আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। তাহলে স্ট্রাকচারাল ব্যাপারটা কি, স্ট্রাকচারাল ব্যাপারটা হলো যে অবশ্যই আগের অংশটা, ইফ যুক্ত অংশটা যদি পাস্ট সিম্পল হয়, পরেরটা উড কুড প্লাস ভার্বের বেস হতে হবে। আর আগের অংশটা যদি
মানে পাস পারফেক্ট হয় তাহলে উড হ্যাভ কুড হ্যাভ প্লাস পরের অংশটা ভার্বের পাস্ট পার্টিসিপল হতে হবে। আচ্ছা, অলরাইট। সো আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে যে আচ্ছা, এখানে একটা জিনিস আমরা একটু খেয়াল করি। আমাদের এখানে লেখা আছে যে কাউসার হামিদ লিখেছেন ইফ ইউ কলড আই উড গন। আচ্ছা, একটু আগে একটা জিনিস বলেছে যে ইফ ইউ কলড যে দিলে পাস্টের যে সিম্পলটা লেখা আছে ইফ ইউ কলড, তাহলে এটা কলড কি যে পাস্ট সিম্পল, তাহলে পরেরটা কি উডের পরে কি, উডের পরে কি হবে বলেন তো? ভার্বের বেস ফর্ম হবে। তাহলে ভার্বের বেস ফর্মটা কি হবে? আই উড গো, আই উড গো। আচ্ছা, অলরাইট। সো দেখি আপনারা এরকম কে কে লিখছেন, আমি একটু কমেন্টগুলো দেখি। হ্যাঁ, এটা ঠিক আছে। যেমন ইফ ইউ কেম আই উড গো, সেন্টেন্সটা লিখেছেন ইফ ইউ কেম আই উড গো। তাহলে আমরা আজকে কয়টা স্ট্রাকচার নিয়ে কথা বললাম? 4টা স্ট্রাকচার, ফর 4টা স্ট্রাকচার নিয়ে কথা বললাম। আশা করি আপনারা এই জিনিসগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, এবং আশা করছি যে এই ধরনের স্ট্রাকচারাল যে প্রবলেমগুলো আছে ইফ ক্লসের নিয়ে, আপনাদের এই স্ট্রাকচারাল এই প্রবলেমগুলো আর হবে না। ঠিক আছে? আচ্ছা, তো থ্যাংক ইউ সো মাচ আজকে সেশনে জয়েন দেওয়ার জন্য। এবং আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে আগামীকাল ঠিক 9টায় আমাদের যে কমিউনিকেশনের যে আমাদের প্রবলেমগুলো থাকে, কমিউনিকেশন একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কমিউনিকেশন। এখন একটা জিনিস অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে ইমোশনালি আমরা যদি ইন্টেলিজেন্ট হই, কমিউনিকেশন ক্ষেত্রে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের লাইফের সাকসেস রেটটা আরো বেশি বেড়ে যায়। এবং এটা বলছে যে যে যত বেশি ইমোশনালি ইন্টেলিজেন্ট, সে তত বেশি সাকসেসফুল লাইফে। তাহলে আমার একটা কথা হচ্ছে যে আপনারা যদি ইমোশনাল ইন্টেলিজেন্স কি এবং ইমোশনাল ইন্টেলিজেন্স কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং এগুলো যদি বুঝতে চান, তাহলে আগামীকালকে দ্য চেঞ্জ মেকার শো আছে আমাদের, যে সাইফার্স প্রেজেন্স দ্য চেঞ্জ মেকার শো, এবং এই শোতে আসতেছেন একজন ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে এক্সপার্ট, যিনি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলবেন এবং আমাদেরকে ওকে, সো আমাদেরকে যে এনলাইটেন করবেন, উনি হচ্ছেন আমাদের প্রফেসর মঈনুদ্দিন স্যার। উনি আসবেন আমাদের আগামীকালকে। সো আপনারা জানেন সাইফার্সের অনেকগুলো এরকম ফ্রি সেশনস আছেন, এবং অনেকগুলো সেশন আপনাদের জন্য অ্যারেঞ্জ করা হয়। এটা হচ্ছে যে কোনো মানে ফর ইয়োর সেক, টু বি ভেরি অনেস্ট, ফর ইউ, আপনাদের জন্য আসলে করা হয়। সো আপনারা কি করবেন, এই শোগুলো দেখেন, আপনারা এটা কানেক্টেড থাকেন, আপনারা এখান থেকে লেসন নেন, বিকজ আমরা সবাই কিন্তু জানতে চাই প্রচুর, এবং যত জানবেন তত নিচে এনলাইটেন্ড হবেন, এবং আপনিও কিন্তু মানুষকে এনলাইটেন করতে পারবেন। সো আপনাদের যদি এই ধরনের কোনো আইডিয়াস, কোনো এরকম কেউ থাকে যে কোনো লার্ন পারসন, বা যিনি কোনো একটা বিষয়ে খুব এক্সপার্ট, আপনারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমাকে জানাতে পারেন। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে যে ওনাদের সাথে কথা বলে আমরা ওনাদের মানে স্পেশালিটি যে বিষয়গুলো আছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের জন্য একটা বিষয় একটু বলছি, সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা বই আছে, সেগুলো ভোকাবুলারি সহ পাসপোর্ট টু গ্রামার। এই বইয়ের আপনাদের যেমন 454, আপনাদের অনেকেই, আমি জানি যে এখানে যারা প্রতিদিন 200 মতো মানুষ কানেক্ট হন, 100-150 মানুষ থাকেন, আপনাদের সবার কাছে বইটা আছে। যদি না থাকে তাহলে আপনারা কিনে নিন। এখানে দেখেন একটা পেজ নাম্বার দেখেন 454, এটাতে কন্ডিশনালের বিষয়গুলো একদম ডিটেইলসে লেখা আছে। সবগুলা জিনিস আপনারা এখান থেকে পড়বেন। যেমন 2টা বই আছে, পাসপোর্ট টু গ্রামার এবং জিরো থেকে হিরো। এই বইগুলো খুবই ইফেক্টিভ, এগুলো একটু পড়বেন। অনেকে আমাকে বই কিভাবে কালেক্ট করব সেই জিনিসটা নিয়ে প্রশ্ন করে। সো আমি বলি যে আপনারা আমাকে প্রশ্ন করেন, আপনাদের জন্য একটা ওয়ে আউট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই বইয়ের জন্য এই নাম্বারে ফোন করবেন, এবং এই নাম্বারে ফোন অথবা SMS করলে আপনি যেখানেই থাকেন কুরিয়ারে বইগুলো নিয়ে নিতে পারবেন। সো বইগুলো এটা আছে। আজকের আমাদের লাইফের যে লাইফ সেভিং স্ট্রাকচার ছিল, সেটা ছিল ইফ, এবং ইফের 4টা স্ট্রাকচার সম্পর্কে জেনেছি। যারা একটু লেটে আসছেন, আপনার ভিডিওটা আবার দেখেন, আমরা ডিটেলসে আমরা অনেকেই এখানে অনেক কিছু সেন্টেন্স লিখেছি। আচ্ছা, এখানে একজন লিখেছেন লাস্ট বাট নট লিস্ট, বলছে ইফ শোভন স্যার টিচেস আস উই উইল লার্ন।
থ্যাংক ইউ ব্রাদার। আচ্ছা, অনেক এলোমেলো কমেন্টও করছেন দেখছি, আমি জানি না হোয়াট হ্যাপেন্ড উইথ হিম দিস ব্রাদার। বলছে হু দ্য হেল আর ইউ টু রিপ্লাই ওয়ার ইউ ডোন্ট নো হাউ টু মেক বেঙ্গলি সেন্টেন্সেস প্রপারলি, কিপ ডিস্টেন্স অ্যান্ড ওয়েল ইউর ওন মেশিন। এত খেপে গেলেন কেন বুঝতে পারছি না, কজ আই এম নট টকিং টু ইউ, গট ইট? অলরাইট, সো রাকিব ভাই এত খেপে গেলেন কেন বুঝতে পারছি না, আপনি অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন কি ডিস্টার্ব করেছে আপনাকে। অলরাইট, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং লাস্ট বাট নট লিস্ট, ইফ ইউ ওয়ান্ট টু learn more precisely and in person with me, what you can do, you take admission in my new batch, in batch number 3, which has been offered for many requests. And আমি একটা বলবো যে সেটা হচ্ছে যে this gonna be my last, মানে এখন এই সময়ের জন্য এটা হইতে পারে অনলাইন লাস্ট ব্যাচ। সো আপনারা এটাতে যারা যারা এডমিশন নিতে চান, ইউ ক্যান কানেক্ট। আপনার উপরে নাম্বার দেওয়া আছে, ক্যাপশনে একটা সেন্টেন্স লেখা আছে, এটা ট্রান্সলেট করে দিবেন, নেক্সট ক্লাসে আপনারা এটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ যারা এখানে কানেক্টেড আছেন, যারা আমার সাথে প্রত্যেক দিন আসেন, আমি বলবো যে ইউ স্টে কানেক্টেড and you be benefited and learn and grow more. Stay happy, stay healthy. See you soon. Assalamu alaikum.